সুইচ বোর্ডের মধ্যে আপনারা কখনো বোরোলিনের ব্যবহার করে দেখেছেন? কিংবা ছুরি বটি ছাড়াই কখনো আপনারা বাঁধাকপি কেটেছেন? চলুন আজকের টিপস দেখি। কলা খাওয়ার পর আমরা কি করি? কলার খোসাটাকে ফেলে দিই, কোনো কাজেই লাগাই না। কলার খোসা আপনারা ভুল করেও ফেলবেন না। কি কাজে এখানে ব্যবহার করব চলুন দেখে নিই। কলার খোসার মধ্যে সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট, সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি। চলুন চিনি আর টুথপেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। অনেক সময় দেখা যায় আমাদের হাতে না ট্যান পড়ে যায়, আর এই যে রুক্ষ শুষ্ক হয়ে যায়, কালচে হয়ে যায়। তাই এইভাবে আপনারা যদি কলার খোসাতে সামান্য টুথপেস্ট চিনি দিয়ে স্ক্রাব করতে থাকেন, এতে দেখবেন আপনাদের ট্যান রিমুভ হবে, ডেড স্কিন রিমুভ হবে, ত্বক হবে ফর্সা উজ্জ্বল। এমনকি ফাটা যে রুক্ষ শুষ্ক ত্বকও নরম কোমল হয়ে যাবে। এইভাবে আমি কিছু সময় দেখুন একটু ডলে নিলাম, নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমরা যে এই ধরনের জামা কাপড়গুলো ব্যবহার করি, বড়দের টপ হোক বা ছোট বাচ্চাদের টপ, অনেক সময় দেখা যায় গলাটা না বড় হয়ে যায়, পরালে হয়তো নিচের দিকে নেমে যাচ্ছে, দেখতেও বাজে লাগে। তাই দেখতেও সুন্দর লাগবে, গলাটাও ছোট হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিচ্ছি পুঁতি, যে পুঁতির মালা টালা থাকে না, সেই নর্মাল পুঁতি সুতোর সাহায্যে দেখুন এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আমাদের এইভাবে দুপাশে দুটো ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিলে কি হবে, ছোটও হয়ে যাবে গলাটা, আর সুন্দর কিন্তু একটি ডিজাইনও তৈরি হয়ে যাবে। কোনো রকম এখানে সেলাই মেশিনের প্রয়োজন নেই। দেখুন এইভাবে আপনারা নর্মালও রাখতে পারেন। আমি এখানে একটু পুঁতি দিয়ে দিচ্ছি দুটো, তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে। আর নর্মাল রাখলেও কিন্তু খারাপ লাগবে না। এই দেখুন এইভাবে আমি সেলাই করে নিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর লাগবে। ড্রেসটা মানে লুকটাই পুরো পাল্টে যাচ্ছে। এই দেখুন গলাটাও ছোট হয়ে যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে। তাই যাদের জামার গলা বড় এই টিপসটি ফলো করতে পারেন। পরবর্তী যে টিপসটি আছে, পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেক সময় নতুন বস্তার চাল যখন রান্না করি বন্ধুরা, দেখা যায় কি যে হয়তো আমরা ভাত রান্না করতে গিয়ে কোথাও কাজে গেছি, ভাতটা বেশি হয়ে গেছে, বেশি ফুটে গেছে, নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে, একেবারে গায়ে লেগে গেলে ভাতটা খেতে ভালো লাগে না। সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিন, তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। দেখুন ভাতটা আপনাদের গায়ে গায়ে লাগবে না। তাছাড়াও ভাত যদি গলে যায় তাহলে কি করা যাবে, অতিরিক্ত ভাত যদি সেদ্ধ হয়ে যায়, গলে যায়, ভাতের মধ্যে দিয়ে দিন বরফের টুকরো, গ্যাসটা বন্ধ করে দিন। বরফ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতের যে তাপমাত্রাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, আর ভাত যে একেবারে নরম হয়ে গেছিলো সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। পরের যে টিপসটি বন্ধুরা, এই ধরনের যে সবজিগুলো থাকে না আমাদের বাড়িতে, অনেক সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে বেশ কিছুটা সবজির খোসা কিন্তু নষ্ট হয়ে যায়, ছুরি বটির সঙ্গে উঠে আসে। তাই ছুরি বটি নেবেন না, নিয়ে নেবেন একটি চামচ। চামচ দিয়ে আপনারা কি করবেন, এইভাবে না খুব ভালো করে ঘষতে থাকবেন। ঘষলেই দেখবেন যে আপনাদের যে খোসাটা ছিল না, পাতলা খোসাটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা উঠে যাবে। এমনকি খোসার সঙ্গে বন্ধুরা আপনাদের একটু সবজি কিন্তু নষ্ট হবে না। দেখুন আমি এইভাবে চামচ দিয়ে ঘষে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কারও হয়েছে খোসাটা আমাদের, আর খোসার সঙ্গে সবজিও নষ্ট হয়নি। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, গন্ধরাজ লেবু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, গন্ধরাজ লেবুর যখন কাটি এই যে বোটার অংশটা ফেলে দিই, কিন্তু গন্ধরাজ লেবুর বোটার অংশটা বন্ধুরা ভুল করেও আপনারা কখনোই ফেলে দেবেন না। এটাকে কি কাজে আমরা ব্যবহার করব বন্ধুরা, আমরা যখন ডাল বা চচ্চড়ি কোনো কিছু রান্না করি না, গন্ধরাজ লেবুর যে বোটার অংশটা আপনারা জল দিয়ে ধুয়ে এই ডালের মধ্যে বা চচ্চড়ির মধ্যে দিয়ে দেবেন। এত সুন্দর একটি ডালের সেন্ট হবে বন্ধুরা, সেই ডাল দিয়ে কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাবে। পরবর্তী টিপসটি চলুন তাহলে। পাতি লেবু কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে পাতি লেবুটা খাই না, ঠিক মতো হয়তো কাটি না, লেবুর থেকে না রসটা ঠিক মতো বের হয় না। তাই পাতি লেবু যখন কাটবেন এই ছোট্ট টিপসটি ফলো করবেন। এই দেখুন এইভাবে আমি চার অর্ধেক করে নিলাম। বুকের অংশটা যদি এইভাবে না কাটি তাহলে কিন্তু রস বের হয় না। বুকের এই যে মাঝখানের অংশটা একটু ডিপ করে কাটলে লেবুর যে কোয়াগুলো সেটা কিন্তু মাথাটা কেটে যায়, আর মাথাটা কাটলেই দেখবেন তাহলেই কিন্তু লেবুর থেকে আমরা পুরোপুরি রসটা পেতে পারি। এই দেখুন আমি সবগুলোর মাথাটা কিন্তু কেটে নিয়েছি। রান্নাবাড়ি করার পর অনেক সময় কড়াই না এইভাবে পুড়ে যায়, হয়তো কোনো রান্না বসে অন্য কোনো কাজে গেলে এইভাবে পুড়ে গেলে অনেকটা সময় লাগে ঘষে ঘষে পরিষ্কার করতে। তাই খুব দ্রুত তাড়াতাড়ি আমরা কিভাবে এই কড়াইকে পরিষ্কার করে নিতে পারবো, পোড়া কড়াই অনেকটা খাটনিও করতে হবে না, আর আমাদের সময়ও বেঁচে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে খবরের কাগজ থাকে, এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ খবরের কাগজ নিয়ে নিচ্ছি। এই ধরনের খবরের কাগজ নিয়ে নেবেন। আমি এইভাবে
মানে পোড়া কড়াইয়ের মধ্যে খবরের কাগজটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ খাবার সোডা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে কি করব, খুব ভালো করে আমাদের না এইভাবে মিশিয়ে নিতে হবে খাবারের সোডাটাকে জলের সঙ্গে। এবার আপনারা এটাকে রেখে দেবেন। আমি এখানে দেখুন রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। আর যেহেতু এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তাই খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মানে পোড়াটা উঠে যাবে। ঠান্ডা জল ব্যবহার করবেন না, উষ্ণ গরম জল ব্যবহার করবেন। দেখুন এবার পেপার দিয়ে ঘষে নিচ্ছি, কত সহজেই 80% কিন্তু কড়াই আমাদের পরিষ্কার হয়েই যাবে, যেহেতু খাবার সোডা, বেকিং সোডা এখানে গরম জল ছিল। এবার নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে যদি আমরা কিছু সময়ের জন্য একটু ডলে নিই, তাহলেই কিন্তু আমাদের কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। এতে দেখুন আমাদের সময়ও বেঁচে যাচ্ছে, খাটনিও কম করতে লাগছে। নর্মালভাবেও পরিষ্কার হতো, তাতে কিন্তু আমাদের অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগতো। এইভাবে দেখুন কত দ্রুত তাড়াতাড়ি আমরা কড়াইটাকে পরিষ্কার করে ফেলতে পারলাম। ভালো করে এবার ডলে নেওয়ার পর চলুন আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাই যে কড়াইটা আমার কত সুন্দর পরিষ্কার হলো। চলুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে, তাই না? ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আমরা যখন বাজার থেকে এই ধরনের মাছগুলো কিনে নিয়ে আসি, বিশেষ করে পাঙ্গাস মাছ বা দেখা যায় পাবদা মাছ, যে মাছগুলো ভীষণ তেল থাকে, গাটা স্কিনটা অয়েলি হয়, এই ধরনের মাছগুলো যখন আমরা ভাজতে দিই, বোয়াল মাছ বিশেষ করে দেখা যায় তেল ছিটে আসে আমাদের হাতে, মুখে, পায়ে, গায়ে পড়ে না ফোস্কা পড়ে যায়। তাই যে এই বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, পাবদা মাছ যেটার স্কিনটা একেবারে তেলতেলে হয়, সেই মাছে সামান্য পরিমাণ নুন হলুদ মাখানোর সময় একটু তেল দিয়ে দিন, সরিষার তেল বা রিফাইন তেল। এতে দেখবেন ভাজার সময় আপনাদের তেল ছিটবে না। অনেক সময় দেখা যায় শুকনো লঙ্কা আমরা ঘরে এনে রেখে দিই, তারপরেও না ফাঙ্গাস ধরে যায়, শুকনো লঙ্কা বেশি দিন ভালো থাকে না, খুব দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিভাবে রাখলে শুকনো লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হবে না, অনেক দিন আমরা শুকনো লঙ্কাটাকে রেখে খেতে পারবো? এর জন্য অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে, সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা যদি এইভাবে শুকনো লঙ্কার গায়ে খুব ভালো করে লাগিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন শুকনো লঙ্কাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে নষ্ট হবে না, আর আপনারা অনেক দিন কিন্তু রেখে খেতে পারবেন। এইভাবে খুব ভালো করে আমি দেখুন সরিষার তেলটা শুকনো লঙ্কার গায়ে লাগিয়ে নিলাম। এরপর কি করব, কোনো কৌটোর মধ্যে শুকনো লঙ্কাগুলোকে আমরা ভরে রেখে দেব। অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখবেন, তাহলে দেখবেন 1 বছর রেখে দিলেও ভালো থাকবে। এরপর আপনারা সামান্য পরিমাণ একটু এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে রেখে দিন। 1 বছর থাকলেও ফাঙ্গাস ধরবে না, পোকা ধরবে না, শুকনো লঙ্কা খুব ভালো ফ্রেশ থাকবে। রান্না করার পর ভাতের ফ্যানটা কিন্তু আমরা বন্ধুরা ফেলেই দিই। দেখুন ভাত রান্না করার পর আমি ভাতটা উপর দিয়ে নিয়েছিলাম, ফ্যানটা কিন্তু রয়েছে। ভুলেও আপনারা ফ্যানটা ফেলবেন না, এই ফ্যানটা কিন্তু ভীষণ উপকারী। ভাতের ফ্যানের মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকার। তাই এই ফ্যানটাকে ফেলে না দিয়ে বন্ধুরা আমরা কি কাজে ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই। কারণ ভাতের ফ্যানে রয়েছে ভিটামিন B12, তাছাড়াও আরও অন্যান্য প্রচুর পরিমাণে ভিটামিন কিন্তু পাওয়া যায় এই ভাতের ফ্যানে। আমরা যখন আটা মাখি, আমরা অনেকেই কিন্তু জল দিয়ে মাখি, দুধ দিয়ে মাখি, তাই আটা মাখার সময় কিন্তু আমরা ভাতের ফ্যানটা ইউজ করতে পারি। তাহলে ফ্যানের যে উপকারিতা গুণ সেটা কিন্তু খুব সহজে আটার মধ্যে আমাদের চলে যাবে। এবার বলবেন যে যখন ভাত রান্না করেন তখন তো আর আপনাদের রুটি হয় না, কিন্তু যখন ভাত রান্না করবেন তারপর ফ্যানটাকে আপনারা ঝরিয়ে ভাতের থেকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। তারপর যখন আটা মাখবেন সেই ফ্যানটাকে গরম করে নিয়ে আটা মাখবেন। এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, আটাটাও খুব সুন্দর মাখা হবে। এবার যে টিপসটি শেয়ার করব, একটি রুটি বেলার সময়ই কিন্তু বন্ধুরা আমরা 3-4টে রুটি একসঙ্গে বেলে নিতে পারি। কিভাবে দেখুন, আমি কিচেন স্ল্যাবের ওপর 3টে রুটির লেচি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 4টেও নিয়ে নিতে পারেন। এইভাবে একটি রুটি বেলার সময়ে দেখুন বন্ধুরা আমি 4টে রুটি, তাও আবার গোল পারফেক্ট রুটি বেলে নিচ্ছি। এতে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে 10টা রুটি বলতে আপনাদের 1 মিনিটও সময় লাগবে না। দেখুন কত সুন্দর আমরা রুটিগুলোকে বেলে নিলাম, একসঙ্গে 3টে রুটি। পরের যে টিপসটি আমরা শেয়ার করব বন্ধুরা, আমরা যখন ভাত রান্না করি না, অনেক সময় ভাতের যে হাঁড়িটার ঢাকনাটা থাকে এটা কিন্তু প্রচুর গরম থাকে, তো এটাকে কাজে লাগাতে পারি। অনেক সময় আমরা সন্ধেবেলায় বাচ্চাদের পড়াশোনা করাই, তখন হয়তো রুটি করতে আমরা পারি না,
তাই ভাত রান্না করার সময় আমরা এইভাবে রুটিটাকে কিন্তু ভাতের হাঁড়ির ঢাকনার উপর রেখে দেখুন এইভাবে সেঁকে নিতে পারি। এইভাবে যদি হালকা করে রুটিটাকে আমরা একটু সেঁকে নিই বন্ধুরা, রুটিটা কিন্তু আমাদের তাওয়ানো হয়ে যাবে। দেখুন আমি এই যেমন আমরা তাওয়াতে রুটিটাকে তাওয়িয়ে নিই না বন্ধুরা, সেরকমভাবেই দেখুন আপনারা রুটি সেঁকে নিন বা এরকমভাবে তাওয়িয়ে নিতে পারেন। আর এই রুটিগুলোকে তাওয়ানোর পর আপনারা ফ্রিজের মধ্যে 2 দিন পর্যন্ত রাখতে পারবেন। অবশ্যই ফয়েল পেপার কিন্তু ইউজ করবেন। ফয়েল পেপার নয় কোনো এয়ারটাইট কোনো কন্টেনার নিলেন, তার মধ্যে এইভাবে দেখুন আমি ফয়েল পেপার নিয়েছি, তার মধ্যে রুটিগুলোকে এইভাবে পেঁচিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি একদিন পরে আপনাদের রুটিগুলোকে বের করে সেকেও দেখাবো। দেখুন একদিন পর আমি রুটিগুলোকে বের করে নিচ্ছি। এটা পারফেক্ট যেরকমভাবে আমরা তাওয়িয়ে নিয়েছিলাম সেরকমই কিন্তু রয়েছে, কোনো রকম জলভাব রুটির মধ্যে নেই। চলুন তাহলে একটি রুটি আমি আপনাদের সেকে দেখাচ্ছি বন্ধুরা। এতে আপনাদের সময়ও বেঁচে যাবে, গ্যাস খরচাটাও বেঁচে যাবে, এমনকি রুটিগুলো পারফেক্ট টাটকা রুটির মতোই তৈরি হবে। টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করুন। আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে, বিশেষ করে রান্নাঘরের সুইচ বোর্ডটা দেখা যায় এরকম না নোংরা হয়ে যায় বন্ধুরা। আর এই যে সুইচ বোর্ড যে অতিরিক্ত নোংরা হয়ে যায়, আমরা দেখা যায় যে হয়তো রান্না করতে করতে মশলার হাতে ধরি, হলুদের হাতে ধরি, আর এরকম নোংরা হয়ে গেলে সহজে পরিষ্কার করা যায় না। আমাদের প্রত্যেকের বাড়িতেই বোরোলিন থাকে, সামান্য পরিমাণ একটু বোরোলিন নিয়ে নিতে হবে। বোরোলিনটা নিয়ে এইভাবে দেখুন আমরা একটু ডলে নিচ্ছি। বোরোলিন কি করবে, এই যে তেলের দাগ, মশলার দাগ, হলুদের দাগ, এটাকে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু তুলে পরিষ্কার করতে সাহায্য করবে। এইভাবে আমি একটু ডলে নেওয়ার পর আরেকটু রয়ে গেছে, আরেকটু সামান্য বোরোলিন নিয়েও এইভাবে একটু ডলে নিচ্ছি। তারপর আমি মুছে দেখাচ্ছি। যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না। এইভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের সুইচ বোর্ডটাকে নতুনের মতো পরিষ্কার করে নিতে পারেন। কিন্তু আরও একটি কাজ করতে হবে, যেহেতু অয়েল লেগে রয়েছে, সামান্য পরিমাণ এখানে আমি একটু পাউডার দিয়ে নিলাম। পাউডার দিয়ে এইভাবে আমি একটু মুছে নিচ্ছি। তারপর দেখুন কত সুন্দর সুইচ বোর্ডটা নতুনের মতো চকচকে হয়ে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। যে ছোট ছোট ভুলের জন্য আমাদের প্রত্যেক মাসে ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে। অনেক সময় ইন্ডাকশন ওভেনে আমরা কোনো কিছু রান্না করি, দেখা যায় সুইচটাকে অফ রাখি না। সুইচটাকে যদি অফ না করি, ইন্ডাকশন ওভেনে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে। এর ফলে আমরা যদিও বা নাও চালাই, তাও কিন্তু আমাদের কারেন্টের বিলটা বেশি আসবে। তাই যখনই আপনাদের কাজ হয়ে যাবে অবশ্যই আপনারা এই ছোট ছোট টিপসগুলো ফলো করবেন। সুইচ সবসময় অফ রাখবেন। ইন্ডাকশন ওভেনের মতো আমরা মিক্সি, ওয়াশিং মেশিন দেখা যায় যে চালাচ্ছি না, কিন্তু তার সত্ত্বেও সুইচটাকে অন রেখেছি। যখনই আপনাদের সুইচ অন কাজ মিটে যাবে অফ রাখবেন, এতে ইলেকট্রিক বিলটা কম আসবে। আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমাদের ফোনের চার্জার এগুলোকে কিন্তু আমরা সঙ্গে করে নিয়েই যাই। ফোন, নানা রকম আরও জিনিস, কিন্তু ফোনের চার্জারটা কী করে অন্যান্য জিনিসের সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে একাকার হয়ে যায়। এমনকি আমাদের একটা জিনিস টানতে গেলে দেখা যায় আরও একটা জিনিস বের হয়ে পড়ে। সেক্ষেত্রে এইভাবে আপনারা ফোনের চার্জারটাকে গুটিয়ে নিন ভালো করে। দেখুন এইভাবে আমি গুটিয়ে নিলাম। আমাদের বাড়িতে যে চুলের ক্লিপ থাকে মহিলাদের, পুরনো কোনো চুলের ক্লিপ নিয়ে নিন যেটা ব্যবহার করে না। চুলের ক্লিপ দিয়ে এইভাবে তারটাকে যদি আটকে নেন, দেখবেন কোনোভাবেই তারটা আর এলোমেলো হবে না। ব্যাগের মধ্যে খুব সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। ব্যাগের থেকে অন্য জিনিস বের করতে গিয়ে আর একটা দ্বিতীয় জিনিস বের হবে না। বন্ধুরা অনেক সময় হয় আমরা অনেকটা পরিমাণ মাংস নিয়ে আসি, অতটা মাংস হয়তো রান্না করা হয় না, আমরা বেশ কিছুটা মাংস ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ফ্রিজের মধ্যে মাংসটা রেখে দিলে না বন্ধুরা বরফ জমে যায়। যখন আমরা বের করি তখন মাংসটা ছাড়াতে অনেকটা সময় লাগে। তাই মাংসটা ফ্রিজে যখন রাখবেন তার আগেই আপনারা মাংসের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল এইভাবে মেখে নেবেন। তেল মেখে নেওয়ার পর যদি আপনারা মাংসটা ফ্রিজের মধ্যে রাখেন, তাহলে দেখবেন বরফ জমলেও যখন মাংসটা বের করবেন জলের মধ্যে রাখবেন, সঙ্গে সঙ্গে আপনাদের মাংসটা বরফটা ছেড়ে যাবে, কারণ তেল লাগানো থাকবে বলে। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় হয় আমরা তাড়াহুড়োতে থাকি বলি মহিলারা অনেক সময় মশলা, আদা, রসুন একসঙ্গে অনেকটা পেস্ট করে রেখে দিই 5-6 দিনের জন্য। কিন্তু দেখা যায় অনেকটা পেস্ট করে রাখলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যায়, মশলাটা নষ্ট হয়ে যায়। তাই মশলার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু নুন, তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু তেল। এখানে রিফাইন তেল বা সর্ষে তেল যে কোনো তেল দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে 7 দিন রেখে দেবেন। টেস্টও ভালো থাকবে, মশলাটা আদা রসুন পেস্ট নষ্ট হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, ভাত রান্না করার পর ভাতের ফ্যানটা আমরা অনেকেই কিন্তু এখনও শিলনোড়াতেই
মশলা করে খাই, কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় শিলনোড়ার না ধারটা থাকে না, বেশ কিছুদিন পর ধার কীরকম নষ্ট হয়ে যায়, বা যে শিলনোড়ার যে ডিজাইনটা থাকে তার ভেতরে মানে নোংরা জমতে জমতে মশলা জমতে জমতেও দেখা যায় ধারটা চলে যায়। তাই মাঝে মাঝে ডিমের খোসা নিয়ে আমরা যদি এইভাবে যেরকম মশলা বাটি সেরকম যদি একটু বেটে নিতে পারি, ডিমের খোসা দেখবেন এই যে শিলনোড়ার যে খাঁচে খাঁচে ডিজাইন থাকে তার মধ্যে জমে থাকা যে ময়লা বা মশলাগুলো সেটা তুলতেও ভীষণ সাহায্য করবে। আর দেখবেন আপনাদের খুব সহজেই কোনো রকম ধার দেওয়া ছাড়াই শিলনোড়াটা ধার হয়ে যাবে। মশলা করলে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা কিন্তু মশলা বেটে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা যে ভাতটা রান্না করি না, ভাতটা ঝরঝরে হয় না, অনেকটা চাল মানে জল দিয়েও আমরা চালটা বসাই ভাতের, তাও না ভাত যেমন গায়ে গায়ে লেগে থাকে, ভালো লাগে না খেতে। তাই ছোট্ট একটি টিপস আপনারা যদি ফলো করেন খুব সুন্দর ভাত হবে, একেবারে ঝরঝরে। ভাত রান্না করার সময় সামান্য পরিমাণ আপনারা একটু তেল দিয়ে দেবেন, সামান্য পরিমাণে রিফাইন তেল দেবেন, এতে ভাতের থেকে কোনো গন্ধও বের হবে না, আর দেখবেন ভাতটা একেবারে ঝরঝরে হবে, গায়ে গায়েও লাগবে না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমরা যখন ভাত রান্না করি অনেক সময় দেখা যায় ভাতের ঢাকনাটা তো বন্ধ করে দিই যাতে গ্যাসের খরচা কম হয়, খুব দ্রুত তাড়াতাড়ি ভাত হয়। কিন্তু এইভাবে দেখা যায় ভাতের না ফ্যান পড়তে থাকে, ভাতের ফ্যান পড়ে দেখা যায় কিচেন যে স্ল্যাবটা আছে একেবারে নোংরা হয়ে যায়। তাই গ্যাসের আমরা নিচে মানে বার্নারের নিচে এইভাবে যদি একটি প্লেট বা থালা দিয়ে রাখি, যে ফ্যানটা পড়বে সেটা সেই প্লেটেই পড়বে, এতে কিন্তু আমাদের কিচেন স্ল্যাবটা নোংরা হবে না, এমনকি আমাদের পরিষ্কার। বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জারগুলো থাকে না, দেখা যায় বন্ধুরা ফোনের চার্জারগুলো একেবারে নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আমরা যে লেবু খাই, লেবুর যে খোসাটা থাকে এটাকে ভুলেও ফেলবেন না, লেবুর খোসা নিয়ে নেবেন, লেবুর খোসাটা দিয়ে এইভাবে আপনারা চার্জারটাকে ডলে নেবেন, দেখবেন আপনাদের চার্জার যেরকম সুন্দর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা, নোংরাটাও উঠে যাবে, এমনকি আর অন্য কোনো কিছু ব্যবহার করতে লাগবে না। দেখুন আমি চার্জারটাকে খুব সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। প্রথমে কীরকম কালো ছিল বন্ধুরা আপনারা দেখেছেন, এবার আমি চার্জারটাকে মুছে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। মোছার পর বন্ধুরা দেখুন চার্জারটা কতটা সুন্দর পরিষ্কার বন্ধুরা হয়েছে। তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন। লেবু খাওয়ার পর লেবুর খোসা বন্ধুরা কখনোই ফেলে দেবেন না, এরকম ছোট ছোট কাজে আপনারা লেবুর খোসা ব্যবহার করবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় দেখা যায় অনেক রান্নাতে আমরা কিন্তু একেবারে রসুন কুচি করে ব্যবহার করে থাকি, কিন্তু রসুন চপ করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের হাতের আঙুল টাঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরিটাকে রেখে এইভাবে রসুনটাকে চাপ দিয়ে একটু ফাটিয়ে দেবেন। এইভাবে ফাটিয়ে নেওয়ার পর আপনারা রসুনটাকে যদি এইভাবে কাটেন বন্ধুরা, একেবারে রসুনটা কিন্তু আপনাদের ঝিরিঝিরি করে কাটা হবে। দেখুন এইভাবে কাটলে একেবারে ঝিরিঝিরি করে কাটা হয়ে যাচ্ছে রসুনটা। এমনকি আপনারা চাইলে চিলি চিকেনে ব্যবহার করতে পারেন, কিংবা চিকেন মাঞ্চুরিয়ান স্যুপে ব্যবহার করতে পারেন। এই ধরনের রসুন কুচি কিন্তু এইসব রেসিপিতেই ব্যবহার করলে খেতে ভালো হয়। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। অনেক সময় ফ্রিজের মধ্যে আমরা পনির এনে বন্ধুরা রেখে দিই, কিন্তু দেখা যায় ফ্রিজের মধ্যে পনির এনে রেখে দিলে 5-6 দিন পনির শক্ত হয়ে যায়, এমনকি পনিরটা বের করে রাখলে অনেকটা সময়ও লাগে নর্মালে আনতে, আর পনিরটা যদি ডাইরেক্ট জলে দিই টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই পনিরটা যেই ফয়েল পেপারেই রাখুন বা যাতেই রাখুন আপনারা সেটা সমেত জলের মধ্যে ডুবিয়ে রাখবেন 2-3 মিনিট, দেখবেন পনিরটা নরম হয়ে গেছে, এমনকি এর টেস্টটাও ঠিক আছে, নষ্ট হয়নি। আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খাই, অনেক সময় বাড়িতে ছোট বাচ্চারা থাকে, আমরা বড়রা থাকি না, তারা ছোটোখাটো রান্না করে খায়, বা অনেকেই যারা নতুন নতুন কাজবাজ শিখছেন সংসারের, লঙ্কা কাটতে গেলে হাত জ্বালা করে, এরকম নিয়ে নেবেন একটি চামচ, কাঁটা চামচের মধ্যে আপনারা কি করবেন, লঙ্কাগুলোকে এইভাবে ঢুকিয়ে নেবেন বন্ধুরা। তারপর আপনারা এইভাবে কেটে নেবেন। দেখুন আমার এই ছুরিটা একটু ধারটা কম আছে বলে আমি অন্য একটি ছুরি নিয়ে এইভাবে আপনাদের কেটে দেখাচ্ছি। কোনো রকম বন্ধুরা লঙ্কার মধ্যে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই, কোনো রকম হাত দেওয়া ছাড়াই কিন্তু আমরা লঙ্কাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিতে পারবো। দেখুন কত সুন্দরভাবে আমরা কিন্তু খুব সহজেই বাঁধাকপি কেটে নিতে পারি, কারণ বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা যাবে খেতেও কিন্তু তত ভালো লাগবে বাঁধাকপির এই সবজিটি। তাই কিভাবে বাঁধাকপি কাটলে আমাদের হাত কাটবে না তার দুটো সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি ছুরি বটি ছাড়াও আপনারা খুব সহজেই কেটে নিতে পারেন। চলুন প্রথম পদ্ধতিটি আমরা দেখে নিই।
বাঁধাকপিটাকে এইভাবে আমি ৪ ভাগ মানে ৪ অর্ধেক করে নিলাম। একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। অনেক সময় ঝিরিঝিরি করে কাটতে গেলে বাঁধাকপিটা কাছ থেকে ধরতে লাগে। তাই দেখা যায় আমাদের অনেকেরই কিন্তু আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনোভাবেই আপনাদের আঙুল কাটবে না। যে কাজটি করতে হবে দেখুন এইভাবে একটি কাঁটা চামচ দিয়ে বাঁধাকপিটাকে আপনারা ধরে নিন। এইভাবে যদি ধরে নিয়ে আপনারা বাঁধাকপিটা কাটেন খুব সুন্দর কিন্তু ঝিরিঝিরি করে বাঁধাকপিটা আপনারা কেটে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমি ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর কাছ থেকে আমাদের বাঁধাকপিটা ধরারও কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। কাজটি কিন্তু খুব সহজভাবেই আমরা করে নিতে পারবো। তাই যারা নতুন গৃহিণী এই টিপসটি অবশ্যই ফলো করতে পারেন। আপনাদের কোনোভাবে হাতও কাটবে না আর একদম ঝিরিঝিরি করে বাঁধাকপিটাও কাটা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি কতটা বাঁধাকপি কেটে নিয়েছি। আরও একটি যে পদ্ধতি আছে চলুন দেখে নিই। তার জন্য ছুরি বটির কোনো কিছুরই আমাদের দরকার হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি, হাতা, খুন্তি থাকে না, সেটার সাহায্যেও দেখুন আপনারা যত ঝিরিঝিরি করে কাটতে চান তত ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন। আর এইভাবে যদি বাঁধাকপি কাটেন তাও কিন্তু দেখবেন আপনাদের হাতও কাটবে না আর কাজটিও কিন্তু আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি শেষ করতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কাজ